বিসিএস আল্টিমেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে খুব শীঘ্রই আমাদের 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও একটা নির্দিষ্ট পরিমাণ সময় রয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 42তম এবং 41তম প্রিলিমিনারি পরীক্ষা এই করোনাকালীন পরিস্থিতিতেও যথাসময়েই একরকম অনুষ্ঠিত হয়েছে। এ থেকে আমরা বলতে পারি যে খুব শীঘ্রই মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আপনারা যারা 43তম বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতি নিচ্ছেন, তারা অপেক্ষা না করে এখন থেকে প্রস্তুতি গ্রহণ শুরু করুন, কারণ এরপরে হয়তো আপনার বিসিএস পড়ে পরীক্ষা দেওয়ার সুযোগ বন্ধ হয়ে যেতে পারে। তাই চলুন আমরা আজকে সাধারণ জ্ঞানের একটি বিশেষ অংশ নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে একটু ব্যাখ্যা সহকারে আমরা আলোচনা করব, যাতে করে আপনারা খুব সহজেই মনে রাখতে পারেন। তো এই প্রশ্নগুলো কিন্তু বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে, তবে বিশেষভাবে আমরা এটি বিসিএস এবং মেডিকেল এবং বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য তৈরি করছি। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ভাষণটি 1971 সালের কোন তারিখে প্রদান করেন? প্রশ্নের উত্তরটি কিন্তু খুব সহজ, 7ই মার্চ। এ সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন। আপনারা নিশ্চয়ই জানেন যে সেই সময় 1971 সালের মার্চ মাসের শুরুর দিক থেকেই কিন্তু একটি অসহযোগ আন্দোলন, অর্থাৎ পাকিস্তান যে সরকার রয়েছে পশ্চিম পাকিস্তানের সাথে একটি অসহযোগ আন্দোলন শুরু হয়। সেই পরিপ্রেক্ষিতে আপনারা নিশ্চয়ই জানেন যে আন্দোলন জোরদার হতে হতে 7 মার্চে গিয়ে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলে ঘোষণা প্রদান করেন। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতিকে? আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই আই খান, এবং এর সহস্থপতি তিনি হচ্ছেন মাঝহারুল ইসলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে ঢাকার, অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে 215 একর জায়গার উপরে 9 তলা বিশিষ্ট ভবন হচ্ছে আমাদের এই জাতীয় সংসদ ভবন। এবং এই সংসদ ভবনটি এটি কিন্তু সমগ্র দক্ষিণ এশিয়া মহাদেশের ভেতরে একটি গুরুত্বপূর্ণ, অত্যন্ত দর্শনীয়, সুদর্শন একটি জাতীয় সংসদ ভবন। আচ্ছা, তো চলুন আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন? উত্তর কিন্তু হচ্ছে 10ই জানুয়ারি। 10ই জানুয়ারিকে কিন্তু বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস বলা হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে 25শে মার্চের কালো রাতে অপারেশন ব্লু বার্ড, অপারেশন বিগ বার্ডের নামে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানি বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যায়। 25 মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর লক্ষ্য ছিল ঢাকার 4টি জায়গা। এর ভিতরে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারা নিশ্চয়ই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আল্লামা ইকবাল হলে এবং জগন্নাথ হলে ভয়ানক রকম হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তান বাহিনী। তারপর তাদের অন্য লক্ষ্যগুলোর ভিতরে ছিল পিলখানা, ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেল, যেটি বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ নামে পরিচিত। সেই ইপিআর তাদের টার্গেট ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের টার্গেট ছিল রাজারবাগ পুলিশ লাইন। ঠিক আছে, যে জায়গায় কিন্তু প্রথম যে রেজিস্ট্যান্স বা প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল সেটা কিন্তু এই রাজারবাগ পুলিশ লাইন থেকেই। এবং চতুর্থ তাদের টার্গেট ছিল 32 নম্বর ধানমন্ডির রোড, যে জায়গা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে গ্রেপ্তার করা হয়েছিল। তাহলে 4টা জায়গা কী কী ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসস্থান সেই 32 নম্বরের বাড়ি। এবং সেই জায়গায় থেকে কিন্তু অপারেশন বিগ বার্ডের নামে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পাকিস্তানি হানাদার বাহিনীরা নিয়ে যায়। এবং তারপরে তিনি 8 জানুয়ারি মুক্তি লাভ করে বিভিন্ন বিভিন্ন দেশ ঘুরে তারপর কিন্তু তিনি এই দেশে ফিরে আসেন 10 জানুয়ারিতে। এবং তারপর কিন্তু একটি আবেগ আপ্লুত পরিবেশের সৃষ্টি হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে কার অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হচ্ছে? উত্তর হচ্ছে বাংলাদেশ সরকার। আপনারা নিশ্চয়ই জানেন যে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, যেটি মাওয়া এবং জাজিরা পয়েন্টে তৈরি হচ্ছে, এই 6.15 কিলোমিটার দীর্ঘ এবং 42টি পিলার এবং 41টি স্প্যান বিশিষ্ট পদ্মা সেতু কিন্তু তৈরি হচ্ছে বাংলাদেশের সরকারের নিজস্ব অর্থায়নে, অর্থাৎ আমাদের নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতু কিন্তু নির্মিত হচ্ছে। এবং এটা কিন্তু অত্যন্ত গর্বের ব্যাপার যে নিজস্ব অর্থায়নে আমরা এটি তৈরি করতে পেরেছি। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে যে কোন বিখ্যাত গায়ক মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের জন্য নিউ ইয়র্কে কনসার্ট করে অর্থ সংগ্রহ করেন? আপনারা নিশ্চয়ই জানেন যে কনসার্ট ফর বাংলাদেশের কথা 1971 সালে আপনারা নিশ্চয়ই জানেন পণ্ডিত রবিশঙ্কর তিনি তার উদ্যোগে এই
একটি কনসার্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল এবং সেই জায়গায় একজন বিখ্যাত গায়ক যিনি কনসার্ট করে গান গেয়ে এই মুক্তিযুদ্ধের জন্য, যাতে মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালিত হতে পারে, এই আমাদের দেশের সাধারণ মুক্তিযোদ্ধারা যাতে সঠিকভাবে তাদের যে দিন নির্বাহ করার জন্য তাদের যে খাদ্যের প্রয়োজন রয়েছে, তাদের যে অস্ত্রশস্ত্রের প্রয়োজন রয়েছে, সেগুলো যাতে দেওয়া যায়, সেই জন্য সেই জায়গায় জর্জ হ্যারিসন এবং পণ্ডিত রবিশঙ্কর গান করে কনসার্ট করে তারা কিন্তু অর্থ উপার্জন করে সেটিকে মুক্তিযোদ্ধাদের জন্য প্রেরণ করেছিলেন। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে যে বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল কি? উত্তর হচ্ছে বর্ধমান হাউস। আপনারা নিশ্চয়ই জানেন যে 1952 সালের ভাষা আন্দোলনের জের ধরে যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা ভাষার উন্নয়নের জন্য, বাংলা ভাষার উৎকর্ষ সাধনের জন্য, সেটি হচ্ছে এই বর্ধমান হাউস। এবং এই বর্ধমান হাউস মানে বাংলা একাডেমি, ঠিক আছে? এই বাংলা একাডেমি কিন্তু সেই প্রতিষ্ঠান যা এই ভাষা আন্দোলনের ফলে গঠিত হয়েছিল। সেই সময় বাংলা একাডেমির কিন্তু নাম ছিল বর্ধমান হাউস। এই বর্ধমান হাউসে আপনারা নিশ্চয়ই জানেন যে কবি কাজী নজরুল সহ অনেক বিখ্যাত মানুষ কিন্তু এখানে আসা যাওয়া করেছেন। বিশেষ করে কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত হচ্ছে এই বর্ধমান হাউস। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই বর্ধমান হাউস প্রাঙ্গণে, অর্থাৎ বাংলা একাডেমি প্রাঙ্গণেই কিন্তু প্রতি বছর বই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলা একাডেমির প্রথম যিনি পরিচালক ছিলেন তিনি কিন্তু ছিলেন ডক্টর এনামুল হক, ঠিক আছে? 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত? এই প্রশ্নটি খুবই সহজ, এটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। আপনারা নিশ্চয়ই জানেন রেসকোর্স ময়দান বা সোহরাওয়ার্দী উদ্যানের কথা। সেই সোহরাওয়ার্দী উদ্যানেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 7ই মার্চের বিখ্যাত ভাষণটি দিয়েছিলেন, ঠিক আছে? এই সোহরাওয়ার্দী উদ্যানেই কিন্তু 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল। তো সেই সোহরাওয়ার্দী উদ্যানেই কিন্তু এই স্বাধীনতা স্তম্ভটি অবস্থিত। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে যে কোন সালে বাংলাদেশ ক্রিকেটে ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে, অর্থাৎ বাংলাদেশ ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে কত সালে? উত্তর হচ্ছে কিন্তু 1997 সালে। যতদূর আমার মনে পড়ে যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কিন্তু যে স্ট্যাটাস লাভ করে সেটি কিন্তু করে 2000 সালে। তাহলে ওয়ান ডেতে কত সালে করলো? 1997 সালে। হ্যাঁ, ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশ 1997 সালে স্ট্যাটাস লাভ করে। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে যে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে কোন সংস্থা? উত্তর হচ্ছে কিন্তু ইউনেস্কো। আপনারা নিশ্চয়ই জানেন ইউনেস্কো কথা। ইউনেস্কো মানে হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই সংস্থাটির সদর দপ্তর কিন্তু অবস্থিত ফ্রান্সের প্যারিসে। এবং এই সংস্থাটি কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটি জায়গাকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা দিয়েছে। তার ভিতরে আপনারা নিশ্চয়ই জানেন সুন্দরবন, অর্থাৎ যেটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, সেটি অন্তর্ভুক্ত। এবং এর ভিতরে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, বাগেরহাটের বিখ্যাত 60 গম্বুজ মসজিদ। ঠিক তেমনিভাবে যতদূর আমরা জানি যে মহাস্থানগড়ও কিন্তু এই, অর্থাৎ পুন্ড্রবর্ধন নামে যে নগরটি রয়েছে, প্রাচীন নগর, সেটিও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে করা হয়েছে। তো এই বিশেষ করে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ব্যাপার। আপনারা নিশ্চয়ই জানেন সুন্দরবনের 62% ভূমি কিন্তু বাংলাদেশে অবস্থিত এবং এর আয়তন হচ্ছে কিন্তু 6117 বর্গ কিলোমিটার। অর্থাৎ বাংলাদেশে অবস্থিত সুন্দরবনের আয়তন হচ্ছে 6017 বর্গ কিলোমিটার। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? উত্তর হচ্ছে 11টি সেক্টরে। আপনারা নিশ্চয়ই জানেন যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 1971 সালের এপ্রিল মাসে সমগ্র বাংলাদেশকে 10টি সেক্টরে এবং একটি নৌ সেক্টর, অর্থাৎ সর্বমোট 11টি সেক্টরে কিন্তু ভাগ করা হয়েছিল এবং 64টি সাব সেক্টরে কিন্তু বাংলাদেশকে সেই সময় বিভক্ত করা হয়েছিল। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু সেনাবাহিনীর যিনি সর্বাধিনায়ক ছিলেন তিনি কিন্তু ছিলেন মোহাম্মদ আতাউল গনি ওসমানী বা MAG ওসমানী। বিসিএস আলটিমেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে খুব শীঘ্রই আমাদের 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিসিএস আলটিমেট চ্যানেলের পক্ষ থেকে আমরা আজ আলোচনা করছি সাধারণ জ্ঞান নিয়ে। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে বিসিএস প্রিলিমিনারি সহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন এসে থাকে। সেই পরিপ্রেক্ষিতেই আমরা আজকে আলোচনা করছি মেডিকেল ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশ 2018-19 নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW।
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর প্রতিষ্ঠাতা হচ্ছেন কিন্তু টিম বার্নার্স-লি। আপনারা নিশ্চয়ই জানেন বিগত 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল যে পৃথিবীর সর্বপ্রথম যে ব্রাউজার, ওয়েব ব্রাউজার, সেটি কি? সেটি কিন্তু এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে, এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবই কিন্তু হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ওয়েব ব্রাউজার। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা বেশ কিছু ওয়েব ব্রাউজার কিন্তু এখন ব্যবহার করি, সেগুলোর নাম থেকেও কিন্তু বিসিএস প্রিলিমিনারি সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সেগুলোর ভিতর কী রয়েছে? আপনারা নিশ্চয়ই গুগল ক্রোমের নাম শুনেছেন, আপনারা কিন্তু নিশ্চয়ই নেটস্কেপের নাম শুনেছেন, ইন্টারনেট এক্সপ্লোরারের নাম শুনেছেন। এগুলো কিন্তু বিভিন্ন ইন্টারনেট ব্রাউজার। ঠিক আছে, 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বিমস্টেক কোন ধরনের প্রতিষ্ঠান? আপনারা নিশ্চয়ই জানেন যে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন নামে যে একটি প্রতিষ্ঠান রয়েছে সেটিকে কিন্তু বিমস্টেক বলা হয়। এবং এই বিমস্টেক আপনারা নিশ্চয়ই জানেন যে বঙ্গোপসাগরীয় যে বিভিন্ন বঙ্গোপসাগরীয় এবং সেই সাথে আপনারা নিশ্চয়ই জানেন নেপাল এবং ভুটানকে নিয়ে এমন একটি জোট যেটি এই বঙ্গোপসাগরের মাধ্যমে, অর্থাৎ বঙ্গোপসাগরের মাধ্যমে যে সকল শিপমেন্ট এসে থাকে সেগুলো বিভিন্ন ইকোনমিক যে অ্যাক্টিভিটিসের সাথে, অর্থাৎ বিভিন্ন পণ্য যাতে ওই সকল দেশে যেতে পারে সেটার সাথে সম্পৃক্ত। এর সাথে কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন শ্রীলঙ্কা যুক্ত রয়েছে, এর সাথে যুক্ত রয়েছে ভারত, এর সাথে যুক্ত রয়েছে যতদূর আমি জানি মায়ানমার। ঠিক আছে, তো এই বিমস্টেক অর্থাৎ বে অফ বেঙ্গল অর্থাৎ আমাদের বঙ্গোপসাগরের সাথে রিলেটেড কিছু দেশ এবং সেই সাথে নেপাল এবং ভুটানকে নিয়ে কিন্তু এই অর্থনৈতিক জোট বিমস্টেক গঠিত। এবং এই বিমস্টেকের সদর দপ্তর আপনারা নিশ্চয়ই জানেন এটি কিন্তু ঢাকায় অবস্থিত। সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকায় অবস্থিত। ঢাকায় আপনারা নিশ্চয়ই জানেন যে সিডাব এর সদর দপ্তরও কিন্তু ঢাকায় অবস্থিত। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে নিচের কোনটি এশিয়া কাপ 2018-তে বাংলাদেশ ক্রিকেট দলের ভাগ্য পরিবর্তনের সহায়ক ভূমিকা রাখে? তো দেখুন এখানে খুবই মজার একটি প্রশ্ন করা হয়েছে, এটি খেলা থেকে প্রশ্ন করা হয়েছে, আপনারা বুঝতেই পারছেন। তো এখানে বিচক্ষণার সাথে সময় মতো বোলার পরিবর্তনের মাধ্যমে সেই খেলার ভাগ্য উন্নয়ন হয়েছিল। তো এটা খুবই ইন্টারেস্টিং যে এই জায়গা থেকেও কিন্তু এখানে রিসেন্ট একটি টপিক থেকে প্রশ্ন আসতে পারে। তো এই জন্য একটু সচেতন থাকতে হবে। আপনারা রিসেন্ট ইনফরমেশনগুলোকে জেনে নেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনাদের প্রস্তুতি আরও ভালো হতে পারে। 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের কত শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়? আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের যে খনিজ সম্পদ রয়েছে তার ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে যে সম্পদ রয়েছে সেটি হচ্ছে প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস। এবং এই ন্যাচারাল গ্যাস এর একটা বিরাট পরিমাণ অংশই কিন্তু ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদন করার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন বিদ্যুৎ আমাদের এখনকার সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা এবং আমাদের বিভিন্ন গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলন করা গ্যাসের একটা প্রচুর পরিমাণ আমরা এই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করি এবং সেই বিদ্যুৎকে দিয়ে আমরা আমাদের বিভিন্ন শিল্পকে পরিচালিত করি। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশের প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের 40.88% আমরা বর্তমানে কিন্তু বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করছি। এটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, একটা প্রচুর পরিমাণ, প্রায় অর্ধেক আমরা বলতে পারি। ঠিক আছে, যে 40.88% গ্যাসকে আমরা, অর্থাৎ প্রায় 41% গ্যাসকে আমরা ব্যবহার করছি কী করার জন্য? বিদ্যুৎ উৎপাদনের জন্য। হ্যাঁ, বিদ্যুৎ উৎপাদনের জন্য 40.88% প্রাকৃতিক গ্যাসকে আমরা ব্যবহার করছি। 5 নম্বর প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে নিচের কোন তারিখটি বিশ্ব তামাক মুক্ত দিবস রূপে পালিত হয়? আপনারা নিশ্চয়ই জানেন যে তামাক একটি খুবই ক্ষতিকর পদার্থ এবং এটার আপনারা নিশ্চয়ই জানেন যে নিকোটিয়ানা তাবাকুম বা তামাক উদ্ভিদ থেকে কিন্তু এই তামাকটা উৎপাদন করা হয় এবং এই তামাক উৎপাদনের ফলে এগুলোকে বাজারজাত করার মাধ্যমে আপনারা নিশ্চয়ই জানেন অ্যাডিকটিভ প্রসেসের মাধ্যমে, অর্থাৎ মানুষকে আসক্ত করার মাধ্যমে প্রচুর পরিমাণ অর্থ কিন্তু বিভিন্ন কোম্পানি আয় করে থাকে এবং এটা নেশাজাতীয় একটি দ্রব্য হওয়ার কারণে বিপুল পরিমাণ মানুষ কিন্তু এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, যেহেতু আপনারা নিশ্চয়ই জানেন তামাক কিন্তু হচ্ছে একটি বিষাক্ত পদার্থ। তো এই তামাক থেকে মুক্ত করার জন্য একটি দিবসকে পালন করা হয়, সেই দিবসটি হচ্ছে বিশ্ব তামাক দিবস। হ্যাঁ, এই বিশ্ব তামাক দিবস কিন্তু পালিত হয় 31 মে। অবশ্যই মনে রাখবেন যে মে মাসের সবচেয়ে শেষ দিন যেটি, সেই দিন এই বিশ্ব তামাক দিবস, তামাক মুক্ত দিবস কিন্তু পালিত হয়। খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ধনধান্যে পুষ্পভরা আমাদেরই বসুন্ধরা এই চরণের রচয়িতাকে? এর রচয়িতা হচ্ছেন দ্বিজেন্দ্রলাল রায়, যিনি DL রায় নামেও কিন্তু পরিচিত। হ্যাঁ, এই বিখ্যাত গানটি ধনধান্যে পুষ্পভরা আমাদেরই বসুন্ধরা, এই চরণটির রচয়িতা হচ্ছেন দ্বিজেন্দ্রলাল রায়। আপনারা নিশ্চয়ই জানেন যে একজন
নাট্যকার হিসেবে বিখ্যাত দ্বিজেন্দ্রলাল রায়, তিনি কিন্তু অনেকগুলো অসাধারণ গানও রচনা করেছেন। তিনি একজন সঙ্গীতজ্ঞ হিসেবেও কিন্তু বিখ্যাত ছিলেন। তো তার নাটকের ভিতরে আপনারা নিশ্চয়ই জানেন যে শাহজাহান নাটকটি কিন্তু খুব বিখ্যাত। 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে অর অ্যান্ড পিস এর রচয়িতাকে। অর অ্যান্ড পিস আপনারা নিশ্চয়ই জানেন যে রাশিয়ান ঔপন্যাসিক লিও টলস্টয়ের রচনা। অর অ্যান্ড পিস লিও টলস্টয়ের রচনা। এই অর অ্যান্ড পিস লিও টলস্টয় কিন্তু রচনা করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে নেপোলিয়ন যে রাশিয়ায় আক্রমণ করেছিল, রাশিয়া জয় করার জন্য যে নেপোলিয়ন আক্রমণ করেছিল, সেটার উপর ভিত্তি করে লিও টলস্টয় একটি নভেল লিখেছিলেন, সেটি হচ্ছে এই অর অ্যান্ড পিস। এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল ফিকশন। 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে কোন সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে। আপনারা নিশ্চয়ই জানেন যে জাতিসংঘ বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটি প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠান এর সদস্য পদ বাংলাদেশ কিন্তু লাভ করে 1974 সালে। আপনারা নিশ্চয়ই জানেন 136তম দেশ হিসেবে 1974 সালে বাংলাদেশ ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ঠিক আছে, কততম দেশ হিসেবে? হ্যাঁ, এই তথ্যটি গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, 136তম দেশ হিসেবে। 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক 2016 সালে ওষুধ প্রতিরোধী কোন রোগের চিকিৎসার নির্দেশিকায় বাংলাদেশের উদ্ভাবিত পদ্ধতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে? উত্তর কিন্তু হচ্ছে যক্ষ্মা। আপনারা নিশ্চয়ই জানেন যে যক্ষ্মা প্রতিরোধ কল্পে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের জন্যই কিন্তু এই ব্যাপারটি করা হয়েছে। তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক 2016 সালে ওষুধ প্রতিরোধী যে রোগের চিকিৎসার নির্দেশিকায় বাংলাদেশের উদ্ভাবিত পদ্ধতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটি হচ্ছে যক্ষ্মা। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে যে মুজিবনগর সরকার কবে গঠিত হয়? মুজিবনগর সরকার কিন্তু গঠিত হয়, আপনারা নিশ্চয়ই জানেন, 10ই এপ্রিল 1971 সালে। মুজিবনগর সরকারের কথা আপনারা নিশ্চয়ই জানেন যে 1971 সালে যে সরকার গঠিত হয়েছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কালে যে সরকার গঠিত হয়েছিল সেটি কিন্তু হচ্ছে মুজিবনগর সরকার। এবং এই মুজিবনগর সরকার কিন্তু গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের 8 নম্বর সেক্টরে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননে, এবং সেই জায়গাটিকেই বর্তমানে কিন্তু মুজিবনগর নাম করা হয়েছে, এবং সেই সরকারকে নামকরণ করা হয়েছে মুজিবনগর সরকার। সেই মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন 1971 সালের 10ই এপ্রিল। কিন্তু এখানে যদি প্রশ্ন করা হয় যে এই সরকার শপথ গ্রহণ করেছিল কবে, তখন কিন্তু উত্তর হয়ে যাবে 17ই এপ্রিল। হ্যাঁ, 17ই এপ্রিল মুজিবনগর সরকারের যে বিভিন্ন সদস্যরা ছিলেন তারা, আপনারা নিশ্চয়ই জানেন, সে শপথ গ্রহণ করেছিলেন। এবং এই সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? হ্যাঁ, এই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন তাজউদ্দিন আহমদ, এবং রাষ্ট্রপতি ছিলেন কিন্তু শেখ মুজিবুর রহমান। যেহেতু তিনি উপস্থিত ছিলেন না, তাই উপরাষ্ট্রপতি হিসেবে যিনি ছিলেন তিনি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। ঠিক আছে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে খন্দকার মোশতাককে সেই সংসদ, সেই যে সরকার ছিল সেটার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেটার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং সংসদ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছিল। তো মুজিবনগর সরকার সম্পর্কে কিন্তু খুবই ভালো ধারণা রাখা অবশ্যই প্রয়োজন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের ভিডিও।